একটু ভলিউমটা কমিয়ে নিন। আজ যে গল্পটা বলবো সেটা শোনার জন্য খানিকটা একা আর মন স্থির করে বসুন। কারণ কিছু গল্প এমন হয় যা সবার সামনে বলা যায় না। কিছু অনুভূতি এত ব্যক্তিগত যে সেগুলো কেবল একান্তে ভাগ করে নেওয়া চলে। আমার নাম শ্রেয়া, আমার বাড়ি বর্ধমান। আজ আমি একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছি। আঁচলটা একপাশে আলতো করে ফেলে রাখা, যেমনটা সচরাচর বাড়িতে পরে থাকি। কিন্তু এই আলগা শাড়ির তলাতেও যে কত কথা লুকিয়ে থাকে তা শুধু মন আর চোখের ভাষা বোঝে। এই গল্পটা আসলে আমার নিজের জীবনের এক টুকরো অধ্যায়, যা হয়তো অনেকের জীবনেই ঘটে, কিন্তু বলার সাহস পায় না কেউ। যদি আমার এই স্বীকারোক্তি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 22। স্বামী সৌম্য, শান্ত নিরীহ প্রকৃতির মানুষ, ভালোবাসত খুব, কিন্তু তার ভালোবাসা প্রকাশ করার ধরনটা ছিল ভীষণ কম। দিন কেটে যেত নিজেদের ছন্দে, সংসারের কাজ, রান্নাবান্না, শাশুড়ির আবদার মেটানো, এইসব নিয়েই আমার জগৎটা চলত। কিন্তু মন বলে একটা ব্যাপার আছে তো, সেই মন মাঝে মাঝে অস্থির হয়ে উঠত যখন দেখতাম সৌম্য তার কাজ আর নিজের জগৎ নিয়েই বেশি ব্যস্ত। আমাদের বাড়িতে সৌম্যের ছোট ভাই রোহান তখন সবে কলেজের গণ্ডি পেরিয়েছে। চঞ্চল প্রাণবন্ত এক যুবক, তার চোখে মুখে ছিল তারুণ্যের দীপ্তি, আর কথায় ছিল এক অন্যরকম আকর্ষণ। আমার সাথে ওর প্রথম পরিচয় থেকেই একটা সহজ সম্পর্ক তৈরি হয়েছিল, দেবুর ভাবির সম্পর্ক, যেমনটা হয় আর কি। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কটা অন্য খাতে বইতে শুরু করল। সৌম্য কর্মসূত্রে প্রায়শই বাইরে থাকত, কখনো অফিসের কাজেই, কখনো বন্ধুর বিয়েতে। বাড়িতে আমি আর শাশুড়িমা, আর ছিল রোহান। শাশুড়িমা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন, পুজো আর্চা আর ঘরকন্যা। ফলে আমার আর রোহানের অনেক সময় একা কাটত। গল্প করতে করতে কখন যে রাত গভীর হয়ে আসত আমরা টেরও পেতাম না। ও আমার ছোট ভাইয়ের মতো ছিল, কিন্তু ওর চোখের দৃষ্টিতে আমি মাঝে মাঝে এমন কিছু দেখতে পেতাম যা আমাকে একটু অস্বস্তিতে ফেলত। কিন্তু আমি সেটাকে পাত্তা দিতে চাইতাম না, ভাবতাম হয়তো আমারই ভুল। একদিন রান্নাঘরে কাজ করছিলাম, হাত ফসকে একটা কাচের বাটি পড়ে ভেঙে গিয়েছিল। আমার হাতটা একটু কেটে যায়, যন্ত্রণায় উফ করে উঠেছিলাম। রোহান তখন পাশেই ছিল, বই পড়ছিল। সাথে সাথে ছুটে এলো। ভাবি, কি হলো? ওর গলার স্বর শুনে আমি চমকে উঠেছিলাম, এত চিন্তা ওর কণ্ঠে। ও আমার হাতটা টেনে নিয়ে দেখল রক্ত বেরোচ্ছে। সেদিন ওর ছোঁয়ায় একটা অন্যরকম অনুভূতি হয়েছিল আমার, একটা শীতল শিহরণ আমার সারা শরীরে খেলে গিয়েছিল। ও নিজে হাতে ব্যান্ডেজ করে দিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, একটু সাবধানে কাজ করবে তো ভাবি, যদি কিছু হয়ে যেত। ওর চোখ দুটোতে কেমন যেন একটা গভীরতা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। সেদিন থেকেই হয়তো বীজটা বোনা হয়েছিল। এরপর থেকে রোহান যেন আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। আমার পছন্দের খাবার কি, কোন সিনেমায় আমার ভালো লাগে, ছোট ছোট বিষয়গুলো ওর নজরে থাকত। সৌম্যর সাথে সম্পর্কটা একঘেয়ে হয়ে আসছিল। স্বামী হিসেবে সৌম্য খারাপ ছিল না, কিন্তু ওর দিক থেকে যে আবেগঘন ভালোবাসা বা আকর্ষণের অভাব, সেটা আমি ক্রমশ অনুভব করছিলাম। আমার জীবনের শূন্যতাগুলো যেন রোহান নিজের অজান্তেই পূরণ করতে শুরু করেছিল। ওর উপস্থিতি আমাকে এক নতুন ধরনের আরাম দিত। একদিন সন্ধ্যায় লোডশেডিং হয়েছে, গোটা বাড়ি অন্ধকার। শাশুড়িমা ঠাকুর ঘরে প্রদীপ জেলে পুজোয় বসেছিলেন। আমি আর রোহান ড্রয়িং রুমে বসেছিলাম, মোবাইলের আলোয় গল্প করছিলাম। হঠাৎ ও আমার হাতটা ধরল। আমি চমকে উঠেছিলাম, হাতটা ছাড়িয়ে নিতে চেয়েও পারিনি। ওর হাতের স্পর্শে একটা অদ্ভুত মাদকতা ছিল। কি করছিস রোহান? আমি ফিস করে বললাম। ওর চোখগুলো অন্ধকারে জল করছিল। কিছু না ভাবি, শুধু বুঝতে চাইছি তুমি কেমন আছো। ওর গলার স্বরে একটা অদ্ভুত আরতি ছিল। ও আমার হাতটা ধরে নিজের গালের ওপর রাখল। ওর গালে হাত রাখতেই আমার সারা শরীর অসাড় হয়ে গিয়েছিল। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন তানে বাজছিল। আমি জোর করে হাতটা ছাড়িয়ে নিলাম। রোহান, এটা ঠিক নয়, আমি বলেছিলাম, কিন্তু আমার বলার ভঙ্গিতে যেন জোর ছিল না, বরং একটা দ্বিধা ছিল। সেই রাতের পর থেকে আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি ওর থেকে দূরে থাকতে চাইতাম, কিন্তু পারতাম না। ওর চোখ দুটো যেন আমাকে অনুসরণ করত সব সময়।
ওর প্রতিটি কথায়, প্রতিটি ইশারায় একটা তীব্র আকর্ষণ অনুভব করতাম। মনে হতো যেন একটা চোরা বালি যে আমাকে নিজের দিকে টানছে। আমার বিবেক আমাকে বলতো, শ্রেয়া, তুই ভুল করছিস, এটা মহাপাপ, তোর স্বামী আছে, সংসার আছে। কিন্তু আমার মন সেই যুক্তি মানতে চাইতো না। আমার নারী মন এক অন্যরকম সঙ্গীর সন্ধান করছিল, যা সৌম্য আমাকে দিতে পারছিল না। আমাদের বাড়িটা একটু পুরনো ধাঁচের, উপরে 2টো ঘর, নিচে 2টো। আমার আর সৌম্যর ঘরটা দোতলায়, রোহানের ঘর নিচে। কিন্তু প্রায়ই ওর অজুহাত থাকতো দোতলায় আসার, কখনো বই নিতে, কখনো বা জল চাইতে। আর সেই সব ছুতোয় আমার কাছাকাছি আসা। আমার তখন গোসলের পর চুল খোলা থাকতো, বা রাতের পোশাক পরে আরাম করছি, সেই অবস্থায় ওর হঠাৎ উপস্থিতি আমাকে অপ্রস্তুত করে দিত। একবার আমি ভেজা চুল নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ভেতরের গরম স্যান্ডেলে পা গলিয়ে। পরনে ছিল একটি হালকা গোলাপি সালোয়ার কামিজ। কামিজটা ভেজা চুলের কারণে পিঠের দিকে সামান্য লেপটে ছিল, আর সামনে থেকে বোঝা যাচ্ছিল আমার ভেতরের পোশাকের হালকা রেখা। ঠিক তখনই রোহান এসে দাঁড়ালো। ভাবি, চুল শুকোচ্ছ? ওর গলার স্বরে যেন একটা গভীর মাদকতা ছিল। আমি চমকে ফিরে তাকাই, ওর চোখ দুটো আমার দিকে স্থির। আমি দ্রুত আঁচলটা টেনে নিজের শরীর ঠেকেছিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। ওর চোখে সেই দৃষ্টি আমি স্পষ্ট দেখেছিলাম। এই ঘটনাগুলো চলতে চলতে একসময় আমি যেন কেমন অসাড় হয়ে গেলাম। আমার ভেতরে একটা প্রতিরোধ কমে আসছিল। রোহান সুযোগ পেলেই আমার কাছাকাছি আসতো। একবার আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, হাতে ছিল লুচি আর আলুর দম। ও পেছন থেকে ডাকলো, ভাবি, সাবধানে। আমি ঘুরতে গিয়ে পা পিছলে যাচ্ছিলাম। ও পেছন থেকে 2 হাতে আমাকে ধরে ফেলল। ওর উষ্ণ স্পর্শ আমার পিঠে, কোমরে। লুচি আর আলুর দম মেঝেতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তখন আমার সেদিকে কোনো খেয়াল ছিল না। আমার চোখ দুটো ওর চোখে আটকে গিয়েছিল। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। কয়েক মুহূর্ত আমরা যেন সময় থমকে গিয়েছিল। ওর হাতের চাপ আমার কোমরে অনুভব করতে পারছিলাম। ঠিক আছো তো ভাবি? ওর ফিসফিসানি। আমি কেবল মাথা নাড়াতে পারলাম। আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠেছিল। ও আমাকে ধরে আলতো করে দাঁড় করিয়ে দিল। তারপর মেঝেতে ছড়ানো খাবারগুলো পরিষ্কার করার জন্য হাঁটু গেড়ে বসল। আমি শুধু ওর পিঠের দিকে তাকিয়েছিলাম। সেই দিন থেকে যেন সম্পর্কের একটা অদৃশ্য বাঁধন আরও দৃঢ় হলো। আমি চেষ্টা করতাম নিজেকে বোঝাতে যে আমি একটা ভুল পথে যাচ্ছি, কিন্তু ওর সাথে যখন কথা বলতাম, ওর চোখে চোখ রাখতাম, তখন আমার সব যুক্তি ধুলোয় মিশে যেত। রোহান আমাকে এমন সব কথা বলতো যা সৌম্য কখনো বলেনি। আমার ছোট ছোট স্বপ্ন, আমার ইচ্ছেরা সব ওর কাছে মূল্যবান ছিল। ও আমার কথা মন দিয়ে শুনতো, আমাকে হাসাতো, আমার মন ভালো করে দিত। ধীরে ধীরে আমি যেন ওর প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। আকাশ মেঘলা ছিল। রোহান এলো, আমার পাশে এসে বসল। ভাবি, তোমার মন খারাপ? আমি ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মন খারাপ নয় রে, শুধু ভাবছি জীবনের মানে কি। ও আমার হাতটা টেনে নিল নিজের হাতের মধ্যে। ওর হাতের উষ্ণতা আমার মনকে যেন আরও দুর্বল করে তুলল। জীবন মানে তুমি যা ভালোবাসো তাই করা, আর যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসার সুযোগ দেওয়া। ওর কথাগুলো আমার কানে মধুর লাগছিল। ও আমার আঙুলগুলো টিপে ধরল। তারপর হঠাৎ আমার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এসে আলতো করে একটা চুমু খেল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল। আমি হাতটা ছাড়িয়ে নিতে পারছিলাম না। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, আর ও আমার দিকে। ওর চোখে ছিল গভীর আকুতি আর একরাশ ভালোবাসার ইশারা। সেই দিন থেকেই যেন আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। এরপর থেকে আমাদের লুকোচুরি আরও বাড়ল। সৌম্য যখন বাড়িতে থাকত আমরা সাবধানে থাকতাম, কিন্তু ও বাইরে গেলেই যেন আমরা নিজেদের জগতে ডুব দিতাম। কখনো ছাদে গিয়ে চুপচাপ বসে থাকা, ওর কাঁধে মাথা রেখে ভবিষ্যতের কথা বলা, কখনো বা রান্নাঘরে দুজনে মিলে কিছু একটা বানানো, আর সেই ফাঁকে একে অপরের দিকে ছুড়ে দেওয়া ইঙ্গিতপূর্ণ হাসি। আমি জানতাম এটা ভুল, কিন্তু নিজেকে আটকাতে পারতাম না। আমার মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল, যা রোহান তার উষ্ণ স্পর্শ আর আবেগ দিয়ে পূরণ করার চেষ্টা করছিল। একবার আমাদের বাড়িতে একটা ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান ছিল। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি। আমি সারাদিন কাজ করে ক্লান্ত।
রাতে সবার খাওয়া শেষ হবার পর আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম। রোহান এলো আমাকে সাহায্য করার জন্য। ওর শার্টের হাতা গোটানো ছিল, হাতের পেশিগুলো স্পষ্ট। আমি একটা প্লেট ধুতে গিয়ে পিছলে যাচ্ছিলাম। ও সাথে সাথে আমার কোমরটা খপ করে ধরল। রান্নাঘরের কোণে, সবার অলক্ষ্যে। ওর চোখ দুটোতে তখন এক অন্য রকম নেশা। সাবধানে ভাবি, সারাদিন এত কাজ করছো, একটু বিশ্রাম নেবে তো? ওর গলার স্বর শুনে আমার গা শিরশির করে উঠল। ওর হাত আমার কোমরে লেগেছিল, আমি সরাতে পারছিলাম না। ওর ঘনিষ্ঠতা আমাকে উন্মাদ করে তুলছিল। সেই সময়ে যদি কেউ দেখত, আমাদের সম্পর্কটা যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল, যা প্রতি মুহূর্তে ছিঁড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু ছিঁড়ছিল না। কয়েক মাস এভাবেই কেটে গেল। আমার মনটা সব সময় একটা দ্বন্দ্বে ভুগত। একদিকে স্বামীর প্রতি কর্তব্য, সমাজের ভয়, আর অন্যদিকে রোহানের প্রতি এক তীব্র আকর্ষণ। আমি নিজের মধ্যে একটা অপরাধ বোধ নিয়ে ঘুরতাম, কিন্তু রোহান আমাকে বুঝিয়েছিল যে ভালোবাসা কোনো নিয়ম মানে না। ও আমাকে নানাভাবে বোঝাতো যে সৌম্য হয়তো আমার যোগ্য নয়, আর আমি ওর সাথে অনেক বেশি সুখী হতে পারব। ওর কথাগুলো আমার দুর্বল মনে আরও বেশি করে প্রভাব ফেলত। একদিন সৌম্যর এক পুরনো বন্ধু দেখা করতে এলো আমাদের বাড়িতে। বিকেলে ওরা দুজনে লিভিং রুমে বসে গল্প করছিল। রোহান তখন ঘরে ছিল না। আমি চা নিয়ে ওদের সামনে দিয়ে যাচ্ছিলাম। রোহান হঠাৎ কোথা থেকে যেন এলো, আমার হাতে একটা ছোট চিরকুট ধরিয়ে দিয়ে গেল। চিরকুটটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করল। তাতে লেখা ছিল, আজ রাতে বারান্দায় এসো, জরুরি কথা আছে। আমার বুক থুকপুক করে উঠল। আমি জানি এটা ঠিক হচ্ছে না, কিন্তু একটা অদৃশ্য টান আমাকে বারান্দার দিকে টানছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি সন্তর্পণে দোতলার বারান্দায় গেলাম। ঠান্ডা বাতাস বইছে। রোহান আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। ওকে দেখেই আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। ও আমার হাতটা ধরল। ভাবি, আমি আর এভাবে থাকতে পারছি না। আমি তোমাকে চাই। তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। ওর কথাগুলো আমার কানে যেন এক সুরের মতো বাজছিল। ও আমার আরও কাছে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, আর আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলা করছিল। ভয়, আকর্ষণ, অপরাধবোধ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ও আমার কাঁধে হাত রাখল, তারপর আমাকে আরও কাছে টেনে নিল। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার ভেতরটা চাইছিল ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে, কিন্তু পারছিলাম না। ওর এক হাতের স্পর্শ আমার পিঠের উপর, অন্য হাত আমার কোমরে। ও আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো ভাবি, আমাকে আর কষ্ট দিও না। ওর গলার স্বরে এত আবেগ ছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। আমার শরীরের প্রতিটি কোষে যেন ওর ছোঁয়া অনুভব করছিলাম। আমি জানতাম আমি একটা ভুল করছি, কিন্তু এই মুহূর্তে আমার কোনো কিছুই বিচার করার শক্তি ছিল না। সেই রাতে আমরা অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, একে অপরের খুব কাছাকাছি। আমাদের মাঝে তখন শুধু শারীরিক দূরত্বটুকুই ছিল। মনের দূরত্বটা কবেই ঘুচে গিয়েছিল। আমি ওকে ছেড়ে দিতে পারছিলাম না, আর ও আমাকে। ওর ভালোবাসা, ওর আকুতি আমাকে এক গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল। আমার বিবেক আমাকে শতবার সতর্ক করলেও আমার মন তখন শুধুমাত্র রোহানকেই চাইছিল। কিন্তু এই গোপন সম্পর্কটার একটা শেষ তো ছিলই। আমাদের লুকোচুরি আর কতদিন চলবে? এই প্রশ্নটা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই সম্পর্কটা সমাজ, পরিবার কারোর কাছেই গ্রহণযোগ্য নয়। আমি একজন বিবাহিত নারী, আর রোহান আমার দেবরের মতো। এই সত্যটা আমাকে প্রতিদিন পীড়া দিত। আমার ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলত। একদিন শাশুড়ি মা কিছু কাগজ খুঁজতে গিয়ে আমার আলমারি খুলেছিলেন। সেখানেই তিনি পেয়ে যান রোহানের হাতে লেখা একটা পুরনো চিঠি, যেখানে ও আমার প্রতি ওর ভালোবাসার কথা লিখেছিল। সেদিন সব ভেঙে খান খান হয়ে গিয়েছিল। শাশুড়িমা পাথর হয়ে গিয়েছিলেন। তার চোখে আমি শুধু অবিশ্বাস আর ঘৃণা দেখেছিলাম। তিনি কোনো কথা না বলে চিঠিটা সৌম্যর কাছে পাঠিয়ে দিলেন। আমার জীবনের সবথেকে ভয়াবহ মুহূর্ত ছিল সেই দিনটা।
সৌম্য যখন চিঠিটা পড়ল, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি ওর চোখের দিকে তাকাতে পারিনি। ও শান্ত গলায় শুধু বলল, শ্রেয়া, আমি এটা তোর কাছ থেকে আশা করিনি। ও সেই শান্ত গলার স্বর আমার বুকের ভেতরে ছুঁচের মতো বিঁধেছিল। আমি কিছুই বলতে পারছিলাম না। আমার অপরাধ বোধ আমাকে গ্রাস করে ফেলেছিল। পরিবারে এক ঝড় বয়ে গিয়েছিল। রোহানকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। ও চলে যাবার সময় আমার দিকে একবার তাকিয়েছিল। ওর চোখে ছিল অশ্রু আর একরাশ না বলা কথা। সেই দৃষ্টি আমার হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। আমি জানতাম আমি ওকে ঠকালাম, নিজেকে ঠকালাম, আর আমার স্বামীকে ঠকালাম। আমার জীবনটা যেন থমকে গিয়েছিল। আমি আর সৌম্য সম্পর্কটা কোনোদিন আগের মতো হয়নি। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন। ও আমাকে ক্ষমা করলেও ওর চোখে সেই পুরনো বিশ্বাস আর ভালোবাসা আমি দেখতে পেতাম না। আমি বুঝলাম কিছু আকর্ষণের মুহূর্ত, কিছু মানসিক দুর্বলতা কিভাবে একটা সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আজ আমি একজন মধ্যবয়সী নারী। আমার জীবনটা এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু রোহানের স্মৃতি, সেই গোপন আকর্ষণ আর তার পরিণতি আমার জীবনের এক গভীর শিক্ষা হয়ে রয়ে গেছে। আমি এখন বুঝি, আবেগ যতই তীব্র হোক না কেন, সামাজিক মূল্যবোধ আর সম্পর্কের সীমারেখা মেনে চলাটা কতটা জরুরি। ক্ষণিকের ভুলে কত বড় ক্ষতি হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ভালোবাসা আর আকর্ষণ দুটোই খুব শক্তিশালী অনুভূতি, কিন্তু এই দুটোকে সঠিক পথে চালনা করতে না পারলে তা ধ্বংসের কারণ হতে পারে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা সাময়িকভাবে আমাদের মনকে বিভ্রান্ত করে তোলে, কিন্তু সেই সময় আমাদের নিজেদের বিবেককে জাগিয়ে তুলতে হয়। পরিবার, সম্পর্ক, বিশ্বাস, এই জিনিসগুলোর মূল্য কোনো ক্ষণিকের উত্তেজনার চেয়ে অনেক বেশি। নিজের মানসিক দুর্বলতার সুযোগ যেন কেউ নিতে না পারে, আর আপনি নিজেও যেন ভুল পথে না চলে যান, সেদিকে সতর্ক থাকা খুব জরুরি। আমার গল্পটা হয়তো আপনাদের কাছে একটা আয়না হবে, যেখানে আপনারা নিজেদের জীবনকে একবার দেখতে পারবেন। জীবনটা অনেক জটিল, কিন্তু সঠিক সিদ্ধান্তই আপনাকে পথ দেখাতে পারে। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।